আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের কোন অধ্যায়? পঞ্চম অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা কি উদ্দীপক আছে, একটা উদ্দীপকটা আগে আমরা প্রথমত পড়ি। আচ্ছা, বলতেছে যে জাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে সে তার বিদেশি সহপাঠীদের সেখানকার বনভূমিতে বেড়াতে নিয়ে যায়। কি সহপাঠীদের বনভূমিতে নিয়ে যান। আচ্ছা দেখো, চট্টগ্রামের আশেপাশে যে বনভূমি আছে এই বনভূমিতে নিয়ে যান, সেখানকার গাছপালা কি উঁচু, সেখানে সেগুন, গর্জন, জারুল, তারপরে কি বৃক্ষ শোভিত বনভূমিটি সৌন্দর্য তাদের মুগ্ধ করে। ফেরার পথে জাহিদ তাদের অঞ্চলটির প্রধান নদীর তীরে নিয়ে যায়। আচ্ছা, চট্টগ্রামের প্রধান নদীর নাম হচ্ছে কি কর্ণফুলী। কি নদী? কর্ণফুলী। দেখো এই কর্ণফুলী নদীর কি অনেক গুরুত্বপূর্ণ কি আমাদের অর্থনীতির জন্য, এবং বলে যে তাদের নদীটি অফুরন্ত শক্তির উৎস। এই অফুরন্ত শক্তির উৎস। দেখো এই কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কি করা হয়? জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার এই কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত। বলতেছে ক নম্বর প্রশ্নটা, নাফ কি অথবা নাফ নদীর অবস্থান কোথায়? আচ্ছা, নাফ হচ্ছে মূলত একটা নদী, আর এই নাফ নদীর অবস্থান কোথায় আমাদের কি জানতে হবে। এরপর বলতেছে ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ কি? আচ্ছা, এই নাফ কি? দেখো যারা 2026 সালের পরীক্ষার্থী, যারা 2027 সালে পরীক্ষা দিবা যে এসএসসি, দেখবা যে তোমাদের এনসিটিভি 2025 অনুযায়ী কি লেখা আছে, এই নাফ কি একটা কি এমন প্রশ্ন আসে। আর যারা 2028 সালে পরীক্ষা দিবা, যারা 2028 পরীক্ষার্থী, তাদের এনসিটিভি 2026 অনুযায়ী লেখা আছে এখানে যে নাফ নদীর অবস্থান কোথায়, কিন্তু সকল কিছু কি সেম আছে, বুঝছো। এরপরে খ নম্বর বলতেছে ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, অনুচ্ছেদে বর্ণিত বনভূমির সুবিক্ষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এরপর বলতেছে জাহিদের করা মন্তব্যটি যথার্থ তোমার প্রবর্তিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। এখন দেখো এই নদীটির অফুরন্ত শক্তির উৎস, তাদের কি বলেন যে তাদের কর্ণফুলী নদীটি অফুরন্ত শক্তির উৎস। আচ্ছা, আমরা ক নম্বর প্রশ্নের আনসারটা একটু দেখি। দেখো বলতেছে ক নম্বর যে নাফ হচ্ছে বাংলাদেশের একটি কি নদী। আচ্ছা, প্রথমত ছিল যে এনসিটিভি 2025 অনুযায়ী নাফ হচ্ছে একটি নদী, আর যা বাংলাদেশের মিয়ানমার সীমান্তে অবস্থিত। কোন সীমান্তে অবস্থিত? বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে অবস্থিত একটা কি নাফ নদী। দেখো এই নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে, ঠিক আছে। এরপরে ব্রহ্মপুত্রের শাখা নদীর উৎপত্তি হয়েছে কিভাবে, ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, প্রথমত বলতেছে যে তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। এখন দেখো এই ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে প্রবেশ করেছে। আচ্ছা, আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়ি ভাবে প্রবাহিত হতো। দেখো এক সময় বলতে কোন সময়? এই 1787 সালের আগে। কত সালের আগে? 1787 সালের আগে এই ব্রহ্মপুত্রের নদীটি কি ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উত্থিত হয়, পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটির নাম কি যমুনা নামে পরিচিত। পরবর্তীতে যমুনা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গেছে। দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কোথায় মিলিত হয়েছে? দেখবা যে রাজবাড়ির গোয়ালন্দে কোথায়, কার সাথে? পদ্মার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, এইটা কি যমুনা নদীর উৎপত্তি গেল। এরপরে গ নম্বর প্রশ্নটা কি বলতেছিল যে বনভূমিটি বাংলাদেশের কি যে, আচ্ছা প্রশ্নটা দেখি, বলতেছে যে অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটির বৃক্ষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। যা বৃক্ষের এই বৃক্ষের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে বলতেছেন, ঠিক আছে। এখন গ নম্বর প্রশ্নটা দেখি উত্তরটা, যে বলতেছে অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটি হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে প্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমি। কি প্রান্তীয় চিরহরিত? এখন দেখো প্রান্তীয় চিরহরিত বনভূমি কি, পত্র পতনশীল বনভূমি কি বুঝতে হবে। যে বলতেছে যে বনভূমির পাতাগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে ঝরে পড়ে না, সকলগুলো একসাথে ঝরে পড়ে না, সেই বনভূমিকে বলতেছে আমরা ক্রান্তীয় চিরহরিত বনভূমি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব, কোন পূর্ব? দক্ষিণ পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমি নামে অভিহিত করা হয়েছে। মূলত উষ্ণ ও আর্দ্রভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় ও গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না। দেখো এসব গাছের পাতার কি হয় না? একত্রে ফুটেও না, আবার ঝরেও পড়ে না। ফলে সারা বছর বনগুলো কি দেখা যায়? সবুজ থাকে। সে কারণে এসব বনকে চিরহরিত বা চিরসবুজ বনভূমি বলে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেট এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই বনভূমির পরিমাণ প্রায় 14,000 বর্গ কিলোমিটার। কত হাজার বর্গ কিলোমিটার? 14,000 বর্গ কিলোমিটার।
চাপালিশ, ময়না, তেলসুর, মেহগুনি, জারুল, সেগুন, গর্জন এই বনভূমির উল্লেখযোগ্য গাছ। দেখো এই গাছগুলো একটু কি উঁচু উঁচু হয়ে থাকে। তাছাড়া এসব বনভূমিতে এখন রাবার চাষও হচ্ছে। কি এইসব বনভূমিতে এখন পরিমাণে কি রাবার চাষ হচ্ছে। বলতেছে এরপরে যে উদ্দীপকে জাহিদ ছুটিতে সে তার বিদেশি সহপাঠীদের ক্রান্তীয় চিরহরিৎ পত্র পতনশীল বনভূমিতে বেড়াতে নিয়ে যায়। তাহলে কোন বনভূমিতে বেড়াতে নিয়ে যায়? ক্রান্তীয় চিরহরিৎ পত্র পতনশীল বনভূমিতে বেড়াতে নিয়ে যায়। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখি আমরা। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন বলছিল যে উদ্দীপকে জাহিদের মন্তব্য হলো তাদের নদীটি অপরন্ত শক্তির উৎস। আচ্ছা, কি এই যে এই মন্তব্যটি কি ব্যাখ্যা করতে বলতেছে বিষয়বস্তুর আলোকে যথার্থ কিনা। বলতেছে যে উদ্দীপকে জাহিদের মন্তব্যটি হলো তাদের নদীটি অপরন্ত শক্তির উৎস। আমার পঠিত বিষয়বস্তুর আলোকে বলবো যে জাহিদের এই মন্তব্যটি যথার্থ হয়েছে। উদ্দীপকে বর্ণিত নদীটির নাম হচ্ছে কি কর্ণফুলী নদী। যেহেতু বলছে যে চট্টগ্রামের প্রধান নদী, চট্টগ্রামের প্রধান নদী আমরা জানি হচ্ছে কি কর্ণফুলী নদী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী হচ্ছে কি কর্ণফুলী নদী। এর উৎপত্তি স্থল হচ্ছে কি লুসাই পাহাড়ে। কোন পাহাড়ে? লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে হচ্ছে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দেখো কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। কি দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী? বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। পানি, বিদ্যুৎ কেন্দ্রে এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অধিক। এই নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে জাহিদ ছুটিতে তার বিদেশি সহপাঠীদের নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলে ফেরার পথে বেড়াতে গিয়ে সে অঞ্চলের প্রধান নদীটি সম্পর্কে মন্তব্য করে যে কর্ণফুলী নদীকেই বুঝিয়েছে। তাই বলা যায় উদ্দীপকে জাহিদের মন্তব্যটি হচ্ছে কি যথার্থ। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের একটা হচ্ছে কি অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তীতে তোমার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।